আলোচনা শুরু করার আগে দোহায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। দুই দিনের কাতার আর্থনা সম্মেলনের শেষ দিন বুধবার বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন আর্থনা সামিটের মূল উদ্যোক্তা কাতার ফাউন্ডেশনের সিইও আমিরের বোন শায়খা হিন্দ বিনতে হামাদ আল থানি, ছিলেন দেশ বিদেশের বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা। ডক্টর ইউনূস তুলে ধরেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে দয়া দেখিয়ে মানবতার খাতিরে যেসব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয় তারা এখন বাংলাদেশকে নানামুখী চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিও সরে গেছে রোহিঙ্গা সংকট থেকে। তিনি মনে করিয়ে দেন, কাতারের আমির রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সমাধানের পক্ষে কাজ করছেন। জীবনমান উন্নয়নে অর্থসহ বিভিন্ন ধরনের সহায়তা করেছে কাতার ফাউন্ডেশন। পাশাপাশি তুলে ধরেন, সম্প্রতি থাইল্যান্ড ও চীনে হওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির খবর জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে। এ সময় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাবাসন না হলে সংকট আরও বাড়বে, হুমকির মুখে পড়বে পুরো অঞ্চল। তাই কাতারের প্রতি তাঁর আহ্বান, মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের নীতি গ্রহণ করুক মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশ। এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে কিছু অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটার সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। নোবেলজয়ী সরকার প্রধান বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন যে আলোর মুখ দেখেছে তা এগিয়ে নিতে জাতিসংঘের একটি বিশেষ সম্মেলন আয়োজন করা হবে, যাতে ১৭০টি দেশ অংশ নেবে বলে জানা যায়। ১৭০টার মতো দেশ এইখানে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে দিয়ে শুরু করি। কাতার কি ভূমিকা রাখতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে? আমরা বহুদিন ধরে শুনে আসছি চায়না সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমারের পরে চায়নার প্রভাব অনেক বেশি। ভারতের ভূমিকার কথাও শুনি, রাশিয়ার ভূমিকার কথাও শুনি। আমেরিকা এবং ইউরোপ নানা রকমের তৎপরতা চালাচ্ছে। আন্তর্জাতিক বিশ্বে রোহিঙ্গা সংকট একসময় খুব গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সারা বিশ্বে এই বার্তা দেওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে। আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি, যদিও সেগুলো কমে গেছে, কিন্তু রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায় নাই। এই সরকার আবার নতুন করে বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। আপনি জানেন, সাম্প্রতিককালে গত মার্চে জাতিসংঘ মহাসচিব এসেও রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করেছেন এবং তিনি অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি ছিল যে আরাকান আর্মি, যে যারা আরাকান সহ আরও অনেক জায়গা দখল করে আছে, তাদের সাথে আলাপ আলোচনা করা। বিপরীতে অনেক কূটনীতিবিদরা বলেছেন যে তারা তো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ না, ফলে আরাকান আর্মির সাথে যদি আমরা কোনো বোঝাপড়া করতে যাই সেক্ষেত্রে মিয়ানমারে জান্তা সরকার বিগড়ে যাবে, বা ভূ রাজনৈতিক যে বাস্তবতার মধ্যে মিয়ানমার আছে, যে শক্তিগুলোর কথা বললাম, তাদের সহযোগিতা কতটা কিভাবে পাওয়া যাবে। শুরুটা করতে চাই যে কাতার আমাদেরকে সহযোগিতা দিয়েছে, কিন্তু কাতার কিভাবে মিয়ানমারের উপরে চাপ তৈরি করতে পারে, যে আহ্বানটি প্রধান উপদেষ্টা জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার সহ-আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আমি আপনার প্রসঙ্গে আসছি, তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। দেখুন, রোহিঙ্গা সংকট সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটি শরণার্থী শিবির আমাদের এখানে যেটি রয়েছে, এবং আনঅফিসিয়াল হিসেবে প্রায় 13 লক্ষর বেশি রোহিঙ্গা এখানে রয়েছে, এবং সারা ওয়ার্ল্ডের অন্যতম একটি গ্লোবাল ক্রাইসিস এই শরণার্থী শিবিরটি। এবং আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে টানি, 2017 সালে যখন রোহিঙ্গারা আমাদের দেশে আসা শুরু করেছিল, তখন সারা ওয়ার্ল্ডে যেরকম দৃষ্টি ছিল, তো দিনে দিনে আসলে এই ঘটনাটির আবেদন কমেছে, আবেদন ফুরিয়েছে, এটা সত্য। কিন্তু সম্প্রতি আবার যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যখন আমাদের পবিত্র রমজান মাসে তিনি বাংলাদেশ সফর করেছেন, তখন এই মাত্রাটি আরও নতুন মাত্রা পায়, যাত্রাটি। দেখুন, আমরা জানি যে রোহিঙ্গাদের জন্য যে এখন ইউএসএইডির ফান্ড বন্ধ হওয়া সহ আমেরিকার অনেক ধরনের আর্থিক অনুদান বন্ধ হওয়ার কারণে রোহিঙ্গাদেরও একটা বড় সংকটের কারণে রয়েছে। এবং আমাদের মতো বাংলাদেশের মতো একটি কান্ট্রিতে এতগুলো মানুষকে তো আসলে এমনিতেই এই রোহিঙ্গা সংকট কিংবা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আমাদের অনেক ভূপ্রাকৃতিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আমাদের সিকিউরিটি থ্রেটের জন্য অনেক সমস্যা হচ্ছে। আপনি জানেন, কিছুদিন আগে
আরসার যে নেতাকে আমাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তো সে জায়গা থেকে আমাদের মতো দেশের 13 লক্ষ রোহিঙ্গাকে আসলে এটা আমাদের জন্য এফোর্টেবল না। এবং আপনি জানেন এই যখন এই রোহিঙ্গা সংকটের আরও বেশি ঘনীভূত হচ্ছে এবং যখন ইউএসএইডের যে ফান্ডগুলো বা বৈশ্বিক যে অনুদানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আমরা জানি যে তারা প্রতি মাসে $12.5 করে পায় মাথা পিছু। সেটাও কিন্তু খুবই যৎসামান্য। আপনি যদি দেখেন, আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ হিসেবে আমি জানি যে $12.5 দিয়েও আপনি কিন্তু মান্থলি এটাকে কভার করা যায় না। তো সে জায়গা থেকে এপ্রিল মাস থেকে সেটি $6 নেমে এসেছে। এখন ডক্টর ইউনূস দেখলেন যে আসলে এই যে আমাদের যে অনুদানটি কমছে, তাহলে আলটিমেটলি প্রেশারটা তো বাংলাদেশের উপর এসে পড়বে। এবং আপনার সাথে আমি আরও যোগ করতে চাই, সেটা হচ্ছে কি, যখন আন্তরিক উত্তরেজ তিনি আসলে প্রতি রমজানেই তিনি যেখানে মুসলিমরা ক্রাইসিসের মধ্যে রয়েছে, তিনি সেখানে গিয়ে তিনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য একবেলা তিনি ইফতার করেন। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশকে মানে রোহিঙ্গার যে আমাদের যে এই শরণার্থী শিবিরটি সেটিকে তিনি বেছে নিয়েছিলেন। তো সে জায়গা থেকে তার আগে থেকে আমি আরেকটা আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে কি, যখন তিনি আসলেন তার আগেই কঙ্গোর যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন, তখন তার সাথে এই শরণার্থী শিবির নিয়ে একটি আলোচনা হচ্ছিল আমরা যতটুকু জেনেছি মিডিয়া থ্রুতে। এবং যেহেতু আমরা নিজেরাও এগুলোর সাথে কাজ করি, আমরা ইনভলভ, তো আমরা জানি সেটা কারণ হচ্ছে কি, আপনার এই যে কঙ্গো বা ওই অঞ্চলের আফ্রিকার ওই অঞ্চলেরও একটি আপনি দেখেন ওখানেও কিন্তু এই ধরনের শরণার্থী শিবিরের একটি ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছিল। তো বাংলাদেশে আসার এই পরিপ্রেক্ষিতের পরবর্তী সময়ে আসলে রোহিঙ্গাদের জন্য আসলে আমরা দেখেছিলাম যে P2P, R2P কিংবা সেফ হ্যাভেন, মানে অন্য ধরনের অনেক ভিন্ন ফর্মুলাতে রোহিঙ্গাদেরকে আসলে ফেরত পাঠানো সম্ভব না, এটা মেনে নিয়েই আসলে অনেক ধরনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছিল। তার পরবর্তীতে আমরা যখন দেখলাম যে বিমস্টেকে যে সম্মেলনটি হলো, সেই সম্মেলনে আমরা দেখলাম যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার জন্য 1,80,000 তারা সম্মত হয়েছে। এবং সাথে সাথে আমরা একটা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা একটা রিয়েকশন জানিয়েছিলাম যে আসলে এটা ফিজিবল না তারা যেটা বলেছে। এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইন্টিরিয়াম গভর্নমেন্টের ফেস মিডিয়া বা তারা আমাদেরকে আসলে ভুল বোঝানোর চেষ্টা করছে। 1,80,000 নেবে ক্লিয়ারলি এই কথাটা বলেনি। তারা বলছিল যে যেই তালিকা বাংলাদেশ দিয়েছে তারা এটা যাচাই করে দেখছে 1,80,000। সেটা কিন্তু এখনকার না, সেটা 2020 সাল রেডি করা, 2020 সালে রেডি করা। আমি আপনার প্রসঙ্গে আসছি। তো দেখুন, তার পরবর্তী যখন আমরা অনেকেই যারা রোহিঙ্গা বিষয়ক স্পেশালিস্ট তারা যখন বলা শুরু করছিল যে রোহিঙ্গার প্রতি অত্যন্ত জটিল প্রক্রিয়াটি নেওয়া পসিবল না, তার পরবর্তীতে এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু সুর পরিবর্তন করেছিল। তারা আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এবং সদ্য নিযুক্ত নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, যিনি রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনের বিষয়ে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন। এখন দেখুন, আসলে তখনই ডক্টর ইউনূস কিন্তু যখন তিনি মুসলিম বিশ্বের কাছে এবং আরব কান্ট্রিদের কাছে আসলে সহযোগিতার জন্য তিনি প্রার্থনা করেন এবং তিনি সৌদি আরবের কাছেও চান, তার পরিপ্রেক্ষিতে কাতারের কাছে যান। আমি এই সাথে একটু যোগ করতে চাই, কাতার ফাউন্ডেশনের তিনি যে প্রোগ্রামে তিনি জয়েন করেছেন, সর্বশেষ আমিও সেম প্রোগ্রামে গিয়েছিলাম, তার আগের বছর আমি গিয়েছিলাম কাতার দোয়া ফোরামে। এবং শেখ মজামিদ্দিন নাসেরের সাথে যিনি মিটিং করেছেন, যিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান। কাতার ফাউন্ডেশন সম্পর্কে আমি বলি, কাতার ফাউন্ডেশন সারা ওয়ার্ল্ডে 370+ অর্গানাইজেশনকে তারা ফান্ডিং করে থাকে। সারা ওয়ার্ল্ডে তারা শিক্ষা, স্বাস্থ্য, শরণার্থী শিবির কিংবা মানব উন্নয়নে তারা অনেক অবদান তাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই ফান্ডিংগুলো কমে যাচ্ছে, ডক্টর ইউনূস তিনি ব্যাকআপ প্ল্যান হিসেবে তিনি আসলে অনেক দেশকে আসলে হাতে রাখার জন্য কিংবা তাদের যাতে অনুদান ফান্ডিংটা বন্ধ না হয়, আমার কাছে মনে হচ্ছে সেটার জন্য তিনি গিয়েছেন। এবং এখানে আজকে দেখবেন আপনি 8টি দফা তিনি দিয়েছেন এবং 8টি দফার মধ্যে কিন্তু আপনি একদম ক্লিয়ারলি যদি পড়েন, 8টি দফার মধ্যে বলা হয়েছে তাদের মানব উন্নয়ন, তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে স্কিল করা এবং তারা যেন সমাজের জন্য বোঝা না হয়, একই সাথে তারা যেন প্রাকৃতিক হুমকি না হয়ে দাঁড়ায়। তো সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে কাতারের এই প্রোগ্রামটি আসলে মূলত অনুদান কিংবা ফান্ডিং রিলেটেড, এগুলো আসলে প্রত্যাবাসনের বিষয় না। কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু যোগ করা হয়েছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে, যেটা আপনার নিউজ আমি দেখলাম, জাতিসংঘের তত্ত্বাবধানে 170টি দেশে মিলে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম করা হবে, সেটাও প্রত্যাবাসন করা হবে। তো আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আরেকটু বিস্তারিত বলতে চাই, নাহলে পরের পার্টে আমরা পরে আবার আসবো আপনার কাছে।